Dear students, Assalamu alaikum. I hope all of you are fine by the grace of Almighty Allah. I am also fine. So, we meet again with another class. So, open your book at page number 78. তার মানে আমরা আজকে হচ্ছে 78 number পেজে যে আমাদের লেসনটা আছে Unit 6, Lesson 4. So, let's start our class. ফার্স্ট অফ অল রিক্যাপ আমরা আগের ক্লাসে কী করেছি সেটা দেখে নিচ্ছি একবার। আমরা আগের ক্লাসে ইউনিট 6-এই করেছিলাম লেসন 3, যেটা ছিল দ্য মালদ্বীপস। ওখান থেকে আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, আনসারিং কোয়েশ্চেন এবং ফিল ইন দ্য গ্যাপস করেছিলাম। তো আজকে থাকছে আমাদের ইউনিট 6-এরই লেসন 4, ইন্ডিয়া, ইউনিটি ইজ ডাইভার্সিটি। তো এখানে ইন্ডিয়া জন দেশটা বলা হয়ে থাকে, ইন্ডিয়া বলার পরই হচ্ছে এখানে বলা আছে ইউনিটি ইজ ডাইভার্সিটি। তার মানে হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে বৈচিত্র্যতা, ইউনিটি মানে একতা। তার মানে কি ইন্ডিয়া যা আছে, এই ইন্ডিয়া বিভিন্ন কী বলো এটাকে বৈচিত্র্যতা রয়েছে অনেক, ধর্মীয় ধর্মক্ষেত্রে বলি, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলি। তো এটার মধ্যে তারা আবার এত বৈচিত্র্যতা থাকার পরেও তারা হচ্ছে এক ইউনাইটেড, ঠিক আছে? এর জন্য এটা বলা হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে উইল নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। ডিসইন্টিগ্রেশন মানে বিখণ্ডায়ন, হয়তো বাংলাটা বুঝতে একটু প্রবলেম হচ্ছে, মানে এটাকে হচ্ছে জাস্ট একত্রিত ছিল সেটাকে ভেঙে ফেলা, বিখণ্ডায়ন যেটা বলা হচ্ছে। পপুলাস জনবহুল মানে জনসংখ্যা অনেক বেশি। এনশিয়েন্ট প্রাচীন, সিভিলাইজেশন সভ্যতা। ইনভেশন উপদ্রব মানে হচ্ছে এক ধরনের আক্রমণ বলা যাবে, মানে এই জিনিসটা বেশি উৎপাত করা যেটা বলা হয়, মানুষকে ডিস্টার্ব করা যেটা। রেইস মানে হচ্ছে গিয়ে গোষ্ঠী। ভ্যালি উপত্যকা বলা হচ্ছে বড় বড় পাহাড়ের মাঝে হচ্ছে সমভূমি থাকে, সেটাকে উপত্যকা বলা হয়ে থাকে। ফ্লারিশ সমৃদ্ধি লাভ। কনসাইড হচ্ছে একই সাথে ঘটায়, আমরা যেটাকে কোইন্সিডেন্ট বলে থাকি। কনসাইড মানে একসাথে ঘটা। ইউনিফিকেশন মানে হচ্ছে একই ভবন মানে এক করে দেওয়া। বর্ডার সীমান্ত। এম্পায়ার সাম্রাজ্য। পেইভ গড়তে সাহায্য করা, কোনো কিছু গড়তে সাহায্য করা। রিজিওনাল আঞ্চলিক। সুপ্রিমেসি আধিপত্য, মানে কারো উপরে আধিপত্য মানে কী করে এটাকে পাওয়ার এক্সারসাইজ করা, ঠিক আছে? ইমার্জ মানে আবির্ভূত হওয়া, নতুন করে আসা। ভিক্টর বিজেতা, যারা জয়লাভ করে। অ্যাপয়েন্ট মানে এমনিতে নিয়োগ দেওয়া হইতে পারে, কিন্তু এখানে যারা বলছে ধার্য করা, কোনো কিছু ফিক্সড করে দেওয়া। গভর্নর শাসক। এমপ্রেস সম্রাজ্ঞী। এম্পারার মানে হচ্ছে গিয়ে সম্রাট, আর এমপ্রেস মানে হচ্ছে সম্রাজ্ঞী মানে মহিলা। পার্লামেন্ট সংসদ। স্ট্রাগল লড়াই। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। হেরোইক বীরচিত। পেট্রিয়টিক দেশপ্রেমমূলক মানে দেশকে ভালোবাসার সাথে সম্পৃক্ত। রিস্টোর মানে পুনরুদ্ধার করা, মানে কোনো কিছু হারিয়ে গেলে সেটাকে আবার খুঁজে বের করা। ফ্রিডম স্বাধীনতা। প্যারাডাইস স্বর্গ। ডাইভার্সিটি বৈচিত্র্যতা। ডিস্টিংক্ট মানে স্বতন্ত্র মানে আলাদা। কার্ভ মানে হচ্ছে গিয়ে খোদাই করা। ডায়ালেক্ট উপভাষা। এটা একটু বলিনি, যেমন আমাদের ভাষা হচ্ছে বাংলা একটাই, কিন্তু আমাদের 64 ডিস্ট্রিক্টস মানে 64টা জেলা যেহেতু আছে, তো 64 জেলার মানুষ হচ্ছে 64ভাবেই কথা বলে থাকে। এই যে কথা বলার মধ্যে ভাষার মধ্যে একটু বৈচিত্র্যতা আছে, এটাকেই বলা হয়ে থাকে উপভাষা। তো এই ছিল আমাদের ওয়ার্ড মিনিংগুলো। তো আমাদের যে ফার্স্টের যে অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস ইন সেকশন সি অ্যান্ড ডি। তার মানে আমরা এখানে যে প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা ভালো করে পড়বো। প্যাসেজটা ভালো করে পড়লে আমরা সি এবং ডিতে কিছু কাজ আছে, সেই কাজটা কী করতে পারবো, উইল সলভ ইট ইজিলি। তো ওয়ার্ড সবাই বইটার দিকে লুক অ্যাট দ্য বুক। তো দেখো এখানে হচ্ছে ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার, মানে আমাদের একদম প্রতিবেশী দেশ। ইট ইজ দ্য লার্জেস্ট এবং সাউথ এশিয়ান কান্ট্রিজ, এবং আমাদের যে দক্ষিণ এশিয়ার যে যতগুলো দেশ আছে সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে গিয়ে ইন্ডিয়া। In fact, India is the 7th largest country in the world with an area of ইন্ডিয়া হচ্ছে বিশ্বের সারা পৃথিবীর মধ্যে হচ্ছে গিয়ে 7ম দেশ, মানে বড় আয়তনের দিক থেকে দিক থেকে হচ্ছে গিয়ে 7ম, এবং এটার এরিয়া মানে এটা আয়তন হচ্ছে 32 লাখ
হ্যাঁ 87,590 স্কোয়ার কিলোমিটার না বর্গ কিলোমিটার, মানে 4-5টা হিসাব করে স্কোয়ার ধরা হয়। সেক্ষেত্রে হচ্ছে 32 লাখ, আমাদের হচ্ছে 1,47,000, আর এটা হচ্ছে গিয়ে 32 লাখ। তাহলে বুঝতে পারছো আমাদের থেকে কত গুণ, 32 গুণ বড়। ইন্ডিয়া ইজ বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশান অন দ্য সাউথ, এবং ইন্ডিয়াটিকে যদি আমরা ইন্ডিয়া মানে অবস্থানটা যদি চিন্তা করি তাহলে হচ্ছে বাউন্ডেড বাই দ্য ইন্ডিয়ান ওশান অন দ্য সাউথ, দক্ষিণ দিকে হচ্ছে ভারত মহাসাগর, দ্য অ্যারাবিয়ান সি এবং হচ্ছে আরব সাগর, অন দ্য ওয়েস্ট, ওয়েস্ট মানে পশ্চিম অন দ্য দ্য অ্যারাবিয়ান সি অন দ্য ওয়েস্ট, তার মানে হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে গিয়ে আরব সাগর, অ্যান্ড দ্য বে অফ বেঙ্গল অন দ্য ইস্ট, এবং বঙ্গোপসাগর যেটা বলা হয়ে থাকে, আমাদের দেশে যে বঙ্গোপসাগর সেটা হচ্ছে গিয়ে ওদের পূর্ব দিকে। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান টু দ্য ওয়েস্ট, এবং এটার পশ্চিম দিকে হচ্ছে পাকিস্তান, চায়না, নেপাল অ্যান্ড ভুটান টু দ্য নর্থ, চায়না, নেপাল এবং ভুটান হচ্ছে গিয়ে ওর উত্তরে, অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার টু দ্য ইস্ট, এবং পূর্ব দিকে হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমার। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন, বিলিয়ন হিসাবটা তো বুঝি, আমাদের যেটা বলা হয়ে থাকে যে 100 লাখে হচ্ছে 1 বিলিয়ন হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কত লাখ, 100 লাখ না, তাহলে 150 লাখ, অনেক বেশি জনসংখ্যা। ওকে, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ, এবং নয়াদিল্লি হচ্ছে এটার রাজধানী, অ্যান্ড অ্যাবাউট 13 মিলিয়ন পিপল লিভ ইন দ্য সিটি, এবং ওই শহরই প্রায় 13 মিলিয়ন, 10 লাখে 1 মিলিয়ন হয়, তার মানে কি 130 মিলিয়ন লোক হচ্ছে গিয়ে থাকে হচ্ছে তার শহরেই। ইন্ডিয়া ইজ আ ল্যান্ড অফ এনশিয়েন্ট সিভিলাইজেশন, এবং ইন্ডিয়া হচ্ছে প্রাচীন সভ্যতার একটা দেশ, মানে প্রাচীন সভ্যতা মানে এটা অনেক আগে থেকেই ইন্ডিয়ার অস্তিত্ব ছিল, মানুষ চিনত। দ্য সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিস ভাস্ট কান্ট্রি ইজ দ্য রেজাল্ট অফ ইনভেশনস বাই ডিফারেন্ট রেসেস ইন দ্য প্রসেস অফ হিস্ট্রি। তো দেখো, দ্য সোশ্যাল ইকোনমিক মানে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যে বৈচিত্র্যতা রয়েছে ওই দেশে, এটা কেন হয়েছে, ইজ দ্য রেজাল্ট, এটার রেজাল্টটা কী কারণে হয়েছে, রেজাল্ট অফ ইনভেশন, মানে এই যে বিভিন্ন জাতি হচ্ছে, ইতিহাসের বিভিন্ন জাতি, বিভিন্ন সময় বিভিন্ন জাতি মানে ইন্ডিয়াতে আসছে, অন্য কান্ট্রির মানুষ এখানে আসছে, ইন্ডিয়ার ধন সম্পদ অনেক বেশি পরিপূর্ণ হওয়ার কারণে, বৈচিত্র্যতা থাকার কারণে ওরা হচ্ছে এই ইন্ডিয়াকে অনেক বেশি পছন্দ করতো, এবং বিভিন্ন সময় বিভিন্ন অন্য দেশ থেকে মানুষ আসতো এই ইন্ডিয়াতে। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন, এবং ইন্দু উপত্যকা সভ্যতা, এটা থেকে ইন্ডিয়ার আসলে জন্ম হয়েছিল, অ্যান্ড দ্য কামিং অফ দ্য আরিয়ানস, আরিয়ান মানে আর্য, হিন্দুদেরই একটা জাত বলো, তো আর্যরা যখন এখানে আসে, আর্যরা আসার পর থেকে আসলে এটার সভ্যতা শুরু। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে আরিয়ান কালচার ফ্লাউরিশড ইন দ্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এবং আর্য ওই সময়টাতেই আসলে আর্যদের উপস্থিতিটা পৃথিবীর মানুষ টের পায়। দ্য 5th century saw the unification of India, এবং পঞ্চম শতাব্দীতে হচ্ছে ইন্ডিয়া একত্রিত হয়, ইউনিফিকেশন, মানে এই বাংলাদেশও ইন্ডিয়ার মধ্যে ছিল, পাকিস্তান ইন্ডিয়াতে ছিল, তো ইউনিফিকেশন অফ ইন্ডিয়া হচ্ছে পঞ্চম শতাব্দীতে ছিল, কার অধীনে, আন্ডার অশোকা মানে অশোক, রাজা অশোকের সময় হচ্ছে আসলে সে সারা ইন্ডিয়াকে একত্রিত করে। অ্যান্ড ইট ইজ ইন হিজ টাইম দ্যাট বুদ্ধিজম স্প্রেড ইন মেনি পার্টস অফ এশিয়া, এবং বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্ম যে মতবাদ, সেটা হচ্ছে তখন এশিয়াতে বিভিন্ন, আমাদের যে আমরা এশিয়া মহাদেশ বলি, সেই এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে এটা বুদ্ধিজমটা তখন ছড়িয়ে পড়ে। ইন দ্য 8th century, অষ্টম শতাব্দীতে ইসলাম কেম টু ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম, এবং অষ্টম শতাব্দীতে হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে প্রথম ইন্ডিয়াতে আসে। অ্যান্ড বাই দ্য 11th century ইট হ্যাড ফার্মলি এস্টাবলিশ ইটসেলফ, এবং 11শ শতাব্দীতে হচ্ছে গিয়ে ইসলাম ধর্মটা অনেক বেশি শক্তিশালী হয় ইন্ডিয়াতে। ইন 1206, তার মানে হচ্ছে 1206 শতাব্দীতে কুতুবুদ্দিন আইবেক ফাউন্ডেড দ্য দিল্লি সুলতানাত, মানে সে হচ্ছে দিল্লি সুলতানাত প্রতিষ্ঠা করেন কুতুবুদ্দিন আইবেক। এই নামটা আই হোপ অল অফ ইউ হ্যাভ হার্ড দ্য নেম, শুনেছি এই নামটা আগে। দিস ওয়াজ ফাইনালি সাকসিডেড বাই দ্য মুঘল এম্পায়ার ইন 1526, এবং এরপরে এটা হচ্ছে তারপরে আসলে মুঘল সাম্রাজ্য 1526 সালে, আন্ডার হুইচ ইন্ডিয়া ওয়ান্স এগেন অ্যাচিভড এ লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি। এবং এই যে মুঘল সাম্রাজ্যের সময়, মুঘল এম্পায়ারের সময় হচ্ছে গিয়ে ইন্ডিয়া হচ্ছে রাজনৈতিকভাবে একত্রিত হয়।
তখন হচ্ছে হয়তো বা আগে যেটা ছিল যে পুরা ইন্ডিয়া একত্রিত হয়েছে, কিন্তু এখানে রাজনৈতিক দিক থেকে ভিন্ন ধরনের মতবাদ ছিল, কিন্তু এই 1526 সালে মুঘল সাম্রাজ্যের সময় হচ্ছে ইন্ডিয়া রাজনৈতিকভাবে একত্রিত হয়। It was in the 17th century that the European came to India, এবং 17 শতাব্দীতে ইন্ডিয়া হচ্ছে গিয়ে ইউরোপিয়ানরা ইন্ডিয়াতে আসে। এখন একটু বলি শতাব্দীর বিষয়টা, আমি এর আগেও হয়তো বা কোনো একটা ক্লাসে বলেছিলাম যে 1600 সালের কথা বলবে কিন্তু, ঠিক আছে, একদম 1699 সাল পর্যন্ত যেটা হয়। তো আমরা সাধারণত ওই যেন আমার বয়স ধরো একজনের বয়স হচ্ছে 5 বছর 1 মাসই হলো, তাহলে তার বয়স 6 ধরতে হবে, কারণ হচ্ছে 5 বছর তো পার হয়ে গিয়েছে, এখন আসে 5-এ নেই, 5 বছর একদিন হলেও তাকে 6 বছরে কাউন্ট করতে হবে। তো এটাও সেমভাবে কাউন্ট করা হয়ে থাকে। দিস কোইনসাইডেড উইথ দ্য ডিসইন্টিগ্রেশন অফ মুঘল এম্পায়ার, এবং ওই সময় এসে এই ইউরোপিয়ানরা আসার পরে মুঘল এম্পায়ার কী হয়ে যায়, ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়। একই সাথে দুটো ঘটনা ঘটে। ডিসইন্টিগ্রেটেড মানে মুঘল সাম্রাজ্য ভাগ হয়ে যায়, পেভিং দ্য ওয়ে ফর সুপ্রিমেসি অফ দ্য ইংলিশ, এবং তখন ইংলিশরা হচ্ছে এখানে তাদের আধিপত্য, ওই যে সুপ্রিমেসি আধিপত্য বিস্তার করে। দ্য ফ্রান্স, তারপরে ফ্রান্স এবং ডাচ মানে নেদারল্যান্ডের লোকদের বলা হয় ফ্রান্স মানে ফ্রান্সদের বলা হচ্ছে, অ্যান্ড দ্য পর্তুগিজ, মানে এই যে দেখো এরা ফ্রান্স বলো, নেদারল্যান্ড বলো, পর্তুগিজ বলো, ওরা তো আর ইন্ডিয়ান মানুষ ছিল না, ওরা এই কান্ট্রিগুলো থেকে কিন্তু এখানে আসে। হোয়ার weighing with each other to gain control of India, এবং তারা এখানে হচ্ছে ইন্ডিয়াতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য তারা কী করে, একজন একজনের সাথে সমঝোতা করে করে। দ্য ইংলিশ ইমার্স দ্য ভিক্টরস এবং ইংলিশটা আলটিমেট ওদের মধ্যে এক ধরনের ধরো সমঝোতা কি এক ধরনের ফাইট হয় বলতে পারো, মানে হয়, কিন্তু অবশেষে কারা হচ্ছে গিয়ে জয়ী হয় এবং ইংলিশরা হচ্ছে গিয়ে বিজেতা হয়। In 1774, Warren Hastings was appointed the first Governor General of India by the East India Company, এবং ইংরেজদের আসে এখানে, তখন তাদের নাম ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে হচ্ছে ওয়ারেন হেস্টিংসকে হচ্ছে এখানে প্রথম হচ্ছে গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। In 1876, Queen Victoria was given the title, এবং 1876 সালে রানী ভিক্টোরিয়া তাকে একটা কী টাইটেল দেওয়া হয়, ইমপ্রেস অফ ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে তাকে দেওয়া হয়। তার মানে দেখো ওই ইংরেজরা কিন্তু ইন্ডিয়ান মানুষ ছিল না, ওরা হচ্ছে ইংল্যান্ড থেকে তারা হচ্ছে এখানে এসে হচ্ছে এখানে প্রথমে ব্যবসার জন্য আসে বা ধর্ম প্রচার করার জন্য আসে, আস্তে আস্তে ইন্ডিয়াকে তারা দখল করে নিজেদের করে নেয়, ঠিক আছে। তারপরে এখন হচ্ছে ওরাই শাসন করে ইন্ডিয়াকে। তো এই যে কুইন ভিক্টোরিয়াকে হচ্ছে তখন ইন্ডিয়ার সম্রাজ্ঞী হিসেবে তাকে উপাধি দেওয়া হয় বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ সংসদ, অ্যান্ড ইন্ডিয়া কেম আন্ডার দ্য ব্রিটিশ রুল। তখন হচ্ছে অফিসিয়ালি মানে হচ্ছে একদম এই ইন্ডিয়া হচ্ছে গিয়ে ব্রিটিশের অধীনে চলে আসে। দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া ফর নিয়ারলি 200 ইয়ার্স, এবং প্রায় 200 বছর হচ্ছে গিয়ে ইন্ডিয়াকে ব্রিটিশরা শাসন করে। কথা বুঝতে পেরেছো? বিশাল একটা বিষয়। কিন্তু আরেক জায়গার মানুষ এসে আমার জায়গায় এসে আমার দেশে এসে তারা হচ্ছে এখন শাসন করছে। দিস পিরিয়ড ওয়াজ মার্কড বাই দ্য ইন্ডিয়া স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স, এবং অন্য জায়গার মানুষ যদি আমাদের শাসন করে, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে কী হবে, ওই দেশের মধ্যে কী হতো, তখন হচ্ছে তারা বিভিন্ন সময়ে হচ্ছে তারা বিদ্রোহ করতো। তো থ্রু আ সিরিজ অফ হেরোইক অ্যান্ড পেট্রিয়টিক মুভমেন্ট টু রিস্টোর ফ্রিডম, এই যে স্বাধীনতাকে তারা যে এখন পুনরুদ্ধার করতে চায়, এই কারণে তারা বিভিন্ন সময়ে এই ধরনের খুবই বিরচিত এবং হচ্ছে দেশপ্রেমমূলক অনেক হয়, ওই আন্দোলন হয়। ইন্ডিয়া গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947, এবং অবশেষে 1947 সালে হচ্ছে ইন্ডিয়া হচ্ছে স্বাধীন হয় ব্রিটিশ রুল থেকে। এবং এই ইন্ডিয়া স্বাধীন হওয়ার পিছনে যে মহাত্মা গান্ধী আছেন, উনি যে ফাইনালি যে সাকসেসফুল হন ইন্ডিয়াকে স্বাধীন করার ক্ষেত্রে, তার পিছনেও কিন্তু কারণ আছে। আচ্ছা, অন্য কোনো ক্লাসে কোনো সুযোগ হলে বলবো। দ্য কালচার অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, এবং ইন্ডিয়ার যে সংস্কৃতি সেটা হচ্ছে সারা বিশ্বে প্রাচীন এবং হচ্ছে উন্নত থেকে আলাদা। দেয়ার ইজ অ্যামেজিং কালচারাল ডাইভার্সিটি থ্রু আউট দ্য কান্ট্রি, এবং এই যে সারা ইন্ডিয়া জুড়েই হচ্ছে কি এই যে সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে, এটা অনেক বেশি আশ্চর্যজনক। দ্য সাউথ, নর্থ অ্যান্ড নর্থ ইস্ট হ্যাভ দক্ষিণ, উত্তর এবং উত্তর পূর্ব হ্যাভ their own distinct culture, and almost every state has carved out its own cultural distinction. তো এগুলোর মধ্যে যে উত্তর, দক্ষিণ এবং কি বললাম, সাউথ ইস্ট, দক্ষিণ, নর্থ, উত্তর পূর্ব, ওদের তো আলাদা সংস্কৃতি রয়েছে, এবং হচ্ছে প্রায় প্রত্যেকটা স্টেট, এখানে অনেকগুলো স্টেট আছে ইন্ডিয়াতে, তো প্রত্যেকটা স্টেটই হচ্ছে তাদের নিজস্ব সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে।
বা বৈশিষ্ট্য রয়েছে, দ্যার ইজ হার্ডলি এনি কালচার ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ অ্যাজ ভেরিড অ্যাজ ইউনিক অ্যাজ ইন্ডিয়া। এবং বিশ্বের আর কোনো দেশে এরকম বৈচিত্র্যতা, সাংস্কৃতিক বৈচিত্র্যতা আর কোথাও নেই। দেয়ার আর 17 মেজর ল্যাঙ্গুয়েজেস, প্রায় 17টা ওদের ভাষা আছে। আমাদের শুধু একটাই ভাষা, ওদের 17টা ভাষা রয়েছে। অ্যান্ড 844 ডায়ালেক্টস, এবং এখানে প্রায় আমাদের এরকম 64টা ডায়ালেক্ট রয়েছে, ওদের হচ্ছে 844টা ডায়ালেক্টস রয়েছে, ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ এ ট্যুরিস্ট ডিলাইট, এবং এটা ইন্ডিয়া হচ্ছে ট্যুরিস্টদের, যারা ভ্রমণ পিপাসু পর্যটক, তাদের জন্য হচ্ছে অনেক আনন্দের জায়গা। কেন? কারণ তাজমহল আছে, তারপর হচ্ছে ফতেপুর সিক্রি, দ্য কুতুব মিনার অ্যান্ড দ্য রেড ফোর্ট আর ফিউ অফ দ্য মেনি ওয়ান্ডার্স হুইচ অ্যাট্রাক্টস পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এই যে জায়গার নামগুলো বললাম, এই জায়গাগুলোর নামগুলো সারা বিশ্বের যে যারা পর্যটক আছে তাদেরকে আকর্ষণ করে। কাশ্মীর, এই কাশ্মীর নাম শুনলেই তো বলা হয়ে থাকে ভূস্বর্গ, মানে পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে কাশ্মীর। তো কাশ্মীর হ্যাজ বিন ডিসক্রাইবড এজ এ প্যারাডাইস অন আর্থ। হ্যাঁ, কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়ে থাকে। এটাও ইন্ডিয়াতে। দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স, ওখানে পর্বত রয়েছে, ভ্যালি রয়েছে, উপত্যকা রয়েছে, ডেজার্ট মরুভূমিও রয়েছে, এবং নদী রয়েছে, অ্যান্ড লেকস এবং হ্রদ রয়েছে। অফার্স দ্য রিচনেস অফ এ মিনি ওয়ার্ল্ড উইদিন এ সিঙ্গেল কান্ট্রি। এবং এই যে এত কিছু বৈচিত্র্যতা, যখন তুমি যদি আরাবিয়ান কান্ট্রিগুলোতে যাও, ওখানে তুমি মরুভূমি পাবে, ঠিক আছে? তো এই যে একই দেশে এত কিছু থাকা, সব ধরনের জিনিস, মানে বলা হয়ে থাকে কেউ যদি ইন্ডিয়াকে ভিজিট করে তাহলে হচ্ছে তার সারা পৃথিবী ঘোরা হয়ে যায়, কারণ এখানে সবই পাওয়া যায়। তো এই সিঙ্গেল কান্ট্রির মধ্যে, একটা দেশের মধ্যে একটা ছোট পৃথিবী, মিনি ওয়ার্ল্ড, ঠিক আছে? দ্য নীলগিরি মাউন্টেন্স, নীলগিরি রয়েছে ওখানে, হিল স্টেশনস লাইক ওটি অ্যান্ড দার্জিলিং, এবং ওখানে পাহাড়ের উপরে স্টেশনও রয়েছে, ওটি রয়েছে, দার্জিলিং রয়েছে। দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, এবং দক্ষিণ ইন্ডিয়ার দিকে হচ্ছে অনেক অনেক মন্দির রয়েছে। অজন্তা অ্যান্ড ইলোরা কেভস, এবং কিছু গুহাও রয়েছে এখনও। আর দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে কেউ গেলে এই জিনিসগুলো তারা কী করতে পারবে, দেখতে পারবে। তো এই ছিল আমাদের গল্পটা। নাম্বার বিতে হচ্ছে যে কোয়েশ্চেন রয়েছে, এটা আমরা আমাদের উই হ্যাভ টু মেক পেয়ার, মানে আমার পাশে যে আছে, তোমার পাশে যে বসে, তার সাথে বসে বসে ডিসকাস করবে অ্যান্ড ডু ইট সিরিয়াসলি। কারণ হচ্ছে গিয়ে আসলে এই ডিসকাশন করলে তোমার স্পিকিং স্কিলটা, লিসেনিং স্কিলটা হচ্ছে কী হবে, ইট উইল ইনক্রিজ। সো কোয়েশ্চেনগুলো হচ্ছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য পপুলেশন জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ইন্ডিয়া, এটা বইয়ে দেওয়া আছে। হোয়েন ডিড বুদ্ধিজম স্প্রেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে বুদ্ধিজম কবে হয়েছিল, প্রসারিত হয়েছিল। হোয়াট হ্যাপেন টু ইন্ডিয়া ডিউরিং দ্য মুঘল এম্পায়ার, মুঘল এম্পায়ারের সময় ইন্ডিয়াতে কী হয়েছিল। হোয়াট আর সাম অফ দ্য টুরিস্ট অ্যাট্রাকশন ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে পর্যটকদের আকর্ষণীয় জায়গাগুলো কী কী, এটা জানতে চেয়েছে। তো এই 4টা কোয়েশ্চেন তোমরা ডিসকাস করো, ওখানে অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে তোমরা নিতে পারবে। So I hope all of you have done the discussion. So এখন দেখো অ্যান্সারটা কেমন হতে পারে। You have write answer and just match with me. আমারটার সাথে দেখো কেমন হয়। The current population of India is around 1.5 billion and its total geographical area is এত স্কোয়ার কিলোমিটার। তার মানে হচ্ছে কি, এরিয়ার কথা বলে দিলাম, পপুলেশন কথা বলে দিলাম। ওকে, নাম্বার 2, কখন বুদ্ধিজমটা ইন্ডিয়াতে প্রসারিত হয়েছিল। বুদ্ধিজম স্প্রেড ইন ইন্ডিয়া ইন দ্য 5th century, 5ম শতাব্দীতে, ডিউরিং দ্য রেইন অফ অশোকার রাজত্বকালে। মুঘল এম্পায়ারে কী হয়েছিল, এম্পায়ারের সময় ইন্ডিয়াতে কী হয়েছিল, ডিউরিং মুঘল এম্পায়ার ইন্ডিয়া ওয়ান্স অ্যাগেইন অ্যাচিভ দ্য লার্জ মেজার অফ পলিটিক্যাল ইউনিটি, এবং তখন হচ্ছে রাজনৈতিকভাবে একত্রিত হয় ইন্ডিয়া মুঘল এম্পায়ারের সময়। টুরিস্ট অ্যাট্রাকশন তুমি বলি কোনগুলা, সাম অফ দ্য টুরিস্ট অ্যাট্রাকশন ইন ইন্ডিয়া আর দ্য তাজমহল, ফতেপুর সিক্রি, একটু আগে জাস্ট বললাম আমরা, দ্য কুতুব মিনার, দ্য রেড ফোর্ট, ওটি, নীলগিরি ইজ দ্য টেম্পল অফ সাউথ এশিয়ান, অজন্তা অ্যান্ড ইলোরা কেভস। এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই উল্লেখযোগ্য, এবং এখানে কাশ্মীরের কথা বলা হয়নি, কাশ্মীরটা জাস্ট ইউ উইল অ্যাড করে নিবে কাশ্মীরটা। ওকে, নাম্বার সিতে হচ্ছে কমপ্লিট দ্য ফ্লো চার্ট বিলো টু শো দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার ইতিহাসটা দেখানোর একটা ফ্লো চার্ট করেছে। ফ্লো চার্ট মানে একটা ইনফরমেশন যদি থাকে নিচে দিলে আমি সেটা একটা ফ্লো থাকে, হ্যাঁ, এই জন্য এটাকে ফ্লো চার্ট বলা হয়ে থাকে। ইউজ ওয়ান ওয়ার্ড টু ফিল ইন ইচ গ্যাপ, এখানে তোমাকে অবশ্যই বুকের মধ্যে দেখো জাস্ট এরকম একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এটা আলাদাভাবে লিখে করা সম্ভব না, ছোটো দেখা যাচ্ছে, জাস্ট ইউ উইল জাস্ট ফলো ইউর বুক, বইয়ে দেখো কী লেখা আছে, এখানে যে বিষয়গুলো আছে এটা একটু পড়ো, স্টাডি করে দেখো যে কোন একটা করে 1 ওয়ার্ড অ্যান্সার হবে, এগুলো প্রত্যেকটা গ্যাপের মধ্যে 1 ওয়ার্ড করে দিবে, ঠিক আছে? সো আই হোপ অল অফ ইউ হ্যাভ ডান। এখন হচ্ছে জাস্ট আমার সাথে একটু মিলিয়ে নাও যেটা আসছিল, যে এখানে আমি বই লিখেছি যে 8th century ইসলাম কেম টু ইন্ডিয়া ফর ফার্স্ট টাইম, তারপরে হচ্ছে সুলতানাত বাই কুতুবুদ্দিন আইবেক, 15th century যেটা আছে ইউনিফিকেশন অফ ইন্ডিয়া,
আর 1526 কী হয়েছিল, বিগিনিং অফ দ্য মুঘল ডাইনেস্টি, মানে মুঘল সাম্রাজ্যের যে শুরু হয়েছিল। তারপর হচ্ছে 1774 হচ্ছে অ্যাপয়েন্টেড ওয়ারেন হেস্টিংসকে অ্যাপয়েন্ট করা হয়েছিল গভর্নর হিসেবে। ওখানে এই টাইমগুলো এরকম স্পেসিফিক করে বলা ছিল না প্যাসেজে, কিন্তু এখানে দিয়েছে যাতে তুমি আর একটু ইনফরমেশনটা ভালোভাবে পাও। তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়া বাই দ্য ব্রিটিশ পার্লামেন্ট এখানে হয়েছিল, অ্যাচিভ দিস 1947-এ ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে। তো এটা ছিল আমাদের ইউনিট 6, আমার নেইবার্স লেসন ফর ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা ইন্ডিয়া সম্পর্কে অনেক কিছু জানলাম। আসলে এই আমাদের নেইবারিং কান্ট্রিগুলোর সম্বন্ধে জানানোর জন্য আসলে এই ইউনিট 6 এটা আমাদের জানা খুবই দরকার ছিল। ঠিক আছে, তো হোমওয়ার্ক একটা থাকবে, সেটা হচ্ছে এখানে কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে আর কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া আছে। প্যাসেজটা অবশ্যই ভালোভাবে পড়বে আবার, তাহলে হচ্ছে আমাদের পরের ক্লাসটা হচ্ছে করতে সুবিধা হবে। ঠিক আছে, সো thank you very much for staying with me. See you in the next class. Allah Hafiz.